আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধ কিভাবে শুরু হতে পারে। গ্রিনল্যান্ড নয়, ইউরোপের মনোযোগ ইউক্রেন যুদ্ধে দেওয়া উচিত, ট্রাম্প। রাশিয়ার হামলায় ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না। ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর ইরানের হুঁশিয়ারি, খামেনেইর ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি বিশ্লেষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা বিশ্বজুড়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর সেটি হল, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত বা যুদ্ধ আসলে কিভাবে শুরু হতে পারে এবং তার সম্ভাব্য পরিণতি কী হতে পারে। এই বিশ্লেষণটি কেবল একটি সাধারণ প্রতিবেদন নয়, বরং এটি বর্তমান ভূরাজনীতির এমন সব স্পর্শকাতর দিক উন্মোচন করেছে যা আমাদের কল্পনারও বাইরে। কারণ নিউ ইয়র্ক টাইমস তাদের এই প্রতিবেদনে বেশ কয়েকজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তা, পেন্টাগনের সাবেক উপদেষ্টা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়েছে, যেখানে দেখানো হয়েছে যে এই দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ শুরু হওয়ার জন্য খুব বড় কোনো কারণের প্রয়োজন নেই, বরং তাইওয়ান প্রণালীতে একটি সামান্য ভুল বোঝাবুঝি বা একটি ড্রোন ভূপাতিত করার ঘটনাও বারুদের স্তূপে আগুনের মতো কাজ করতে পারে। বিশ্লেষণে বলা হয়েছে যে যুদ্ধটি সম্ভবত প্রচলিত ধারায় শুরু হবে না, অর্থাৎ প্রথমেই আমরা মিসাইল হামলা বা সেনাবাহিনী নামতে দেখব না, বরং এর সূত্রপাত হতে পারে সাইবার স্পেসে, যেখানে চীনের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট নেটওয়ার্ক বা পাওয়ার গ্রিড অচল করে দিয়ে একটি অদৃশ্য যুদ্ধ শুরু করতে পারে, যা মুহূর্তের মধ্যে আমেরিকার কমান্ড চেইনকে ধসিয়ে দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে থাকবে না। তারা তাদের নৌশক্তি এবং এশিয়ার মিত্র দেশগুলো যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনকে ব্যবহার করে চীনকে একটি কঠোর নৌ অবরোধের মুখে ফেলার চেষ্টা করবে, যার ফলে চীনের অর্থনীতিতে ধস নামতে পারে। তবে নিউ ইয়র্ক টাইমসের এই বিশ্লেষণে সবচেয়ে ভয়ের যে দিকটি উঠে এসেছে তা হল, উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র থাকার কারণে একটি ছোটখাটো সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে চীন বর্তমানে তাদের সামরিক আধুনিকরণে যে পরিমাণ অর্থ ও প্রযুক্তি ব্যয় করছে তা যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট, এবং এই প্রতিযোগিতায় যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এবার নজর দিচ্ছি আন্তর্জাতিক রাজনীতির আরেক উত্তপ্ত খবরটির দিকে, যেখানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দিয়েছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন যে গ্রিনল্যান্ড বা অন্য কোনো ভূখণ্ড নিয়ে আলোচনার চেয়ে ইউরোপের উচিত তাদের সম্পূর্ণ মনোযোগ এবং সম্পদ ইউক্রেন যুদ্ধের দিকে নিবদ্ধ করা। ট্রাম্পের এই মন্তব্যটি এমন এক সময়ে এলো যখন ইউরোপের অনেক নেতা ন্যাটোর ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমীহ হামছিলেন। আর ট্রাম্পের এই বক্তব্যে পরিষ্কার হয়ে গেল যে তিনি চান ইউরোপ তাদের নিজেদের মহাদেশের নিরাপত্তা ও যুদ্ধের দায়ভার আরও বেশি করে গ্রহণ করুক। আপনারা হয়তো মনে করতে পারেন যে হঠাৎ করে গ্রিনল্যান্ডের প্রসঙ্গ কেন এলো। আসলে ট্রাম্প তার আগের মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন, যা নিয়ে তখন বেশ হাসাহাসি ও কূটনৈতিক জলখোলা হয়েছিল। কিন্তু এবার তিনি নিজেই সেই প্রসঙ্গ টেনে এনে বুঝিয়ে দিলেন যে এখন বিলাসিতা বা ভূখণ্ড বিস্তারের বিরুদ্ধে ইউক্রেনকে টিকিয়ে রাখাটাই ইউরোপের জন্য এখন অস্তিত্বের প্রশ্ন। ট্রাম্পের এই বক্তব্যের পেছনের কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বারবারই অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, অথচ ইউরোপের ধনী দেশগুলো তাদের জিডিপির আনুপাতিক হারে যথেষ্ট সহায়তা করছে না। তাই তিনি ইউরোপকে এই বার্তা দিতে চান যে আমেরিকার ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে তাদের নিজেদের নিরাপত্তার জন্য পকেটে টাকা খরচ করতে হবে। এই ঘটনাটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ ট্রাম্প যদি সত্যিই হোয়াইট হাউসে ফিরে আসার পর ইউক্রেন সহায়তা কমিয়ে দেন বা ইউরোপকে চাপে ফেলেন, তবে যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে যেতে পারে এবং জেলেনস্কির সরকারের জন্য তা হবে এক বিশাল চ্যালেঞ্জ।
একই সাথে এই বক্তব্যে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন স্পষ্ট, যেখানে তিনি আমেরিকার সম্পদ দেশের বাইরে খরচ করার বিষয়ে বেশ রক্ষণশীল মনোভাব পোষণ করেন। তবে সমালোচকরা বলছেন ট্রাম্পের এই ধরনের মন্তব্য পুতিনকে আরও উৎসাহিত করতে পারে, কারণ পশ্চিমা বিশ্বের ঐক্যে ফাটল ধরলে তা রাশিয়ার জন্যই সুবিধাজনক হবে। যুদ্ধের ময়দান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ হামলায় ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই হামলাগুলোকে গত কয়েক মাসের মধ্যে অন্যতম তীব্র ও ধ্বংসাত্মক হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা ইউক্রেনের সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রায় অচল করে দিয়েছে। খবর অনুযায়ী রাশিয়ান বাহিনী এবার তাদের কৌশল পরিবর্তন করে সরাসরি ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, পানির সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে রাজধানী কিয়েভ সহ একাধিক বড় শহর অন্ধকারে নিমজ্জিত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রচণ্ড শীতের মধ্যে হিটিং ব্যবস্থা ছাড়াই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে মিসাইল এবং ড্রোন হামলার বিরামহীন বর্ষণে আবাসিক ভবনগুলো রেহাই পায়নি, যেখানে বহু সাধারণ নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে বের করে আনার জন্য দিনরাত পরিশ্রম করছেন। এই হামলার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তাৎক্ষণিকভাবে পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর অনুরোধ জানিয়েছেন, কারণ বর্তমানে তাদের হাতে থাকা ব্যবস্থায় রাশিয়ার হাইপারসনিক মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। যুদ্ধের এই নতুন মোড় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আধুনিক যুদ্ধ কতটা নিষ্ঠুর হতে পারে, যেখানে সামরিক লক্ষ্যবস্তুর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক অবকাঠামো, যার উদ্দেশ্য হল প্রতিপক্ষ দেশের মনোবল ভেঙে দেওয়া এবং জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলা। মধ্যপ্রাচ্যে রাজনীতিতে নতুন নাটকীয়তা সৃষ্টি হয়েছে যখন গাজার ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রশাসন নিয়ে আলোচনায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে গাজা উপত্যকায় তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না, যা এই অঞ্চলের কূটনৈতিক সমীকরণে এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তটি মূলত ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে, কারণ তারা তুরস্ক এবং কাতারকে হামাসের প্রতি সহানুভূতিশীল বা তাদের রাজনৈতিক সমর্থক হিসেবে মনে করে। তাই যুদ্ধ পরবর্তী গাজায় এই দুই দেশের সামরিক উপস্থিতি থাকলে তা হামাসকে পুনরায় সংগঠিত হতে সাহায্য করতে পারে, এমন আশঙ্কাই প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গাজার পক্ষে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন এবং কাতার দীর্ঘদিন ধরে হামাসের নেতাদের আশ্রয় দিয়ে এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। তাই গাজার পুনর্গঠন বা নিরাপত্তা মিশনে তাদের বাদ দেওয়ার এই সিদ্ধান্ত তাদের কূটনৈতিক প্রভাবে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিশর এবং জর্ডান বা আরব বিশ্বের অন্য কোনো নিরপেক্ষ দেশ বা আন্তর্জাতিক কোনো জোটের মাধ্যমে গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, কিন্তু স্থানীয় ফিলিস্তিনিরা বা হামাস এই ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। এই খবরটি বিশ্লেষণ করলে বোঝা যায় যে গাজার ভবিষ্যৎ নিয়ে পর্দার আড়ালে যে ক্ষমতার লড়াই চলছে তা অত্যন্ত জটিল, কারণ একদিকে ইসরায়েল চায় এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে তাদের কোনো হুমকি থাকবে না, অন্যদিকে তুরস্ক ও কাতার চায় মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসাবে গাজায় তাদের প্রভাব বজায় রাখতে। এই বর্জন বা প্রত্যাখ্যানের ফলে তুরস্ক ও কাতারের সাথে ইসরায়েল বা পশ্চিমা বিশ্বের সম্পর্কের আরও অবনতি হতে পারে, যা মধ্যপ্রাচ্যের নতুন কোনো জোট বা বিভক্তির জন্ম দিতে পারে। বন্ধুরা, এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ, কারণ গাজার সাধারণ মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে। আপনারা কি মনে করেন মুসলিম দেশ হিসেবে তুরস্ক বা কাতারের সেনাদের সেখানে থাকা উচিত ছিল, নাকি নিরপেক্ষ কোনো বাহিনী থাকাই মন্দের ভালো? আপনাদের মতামত সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসলে যুদ্ধ থামার পরেও যে শান্তিরক্ষা নিয়ে এত রাজনীতি হতে পারে তা গাজার পরিস্থিতি না দেখলে বিশ্বাস করা কঠিন, এবং এর ফলে গাজার সাধারণ মানুষ যারা ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছে তাদের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আজকের সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে বিস্ফোরক খবরটি হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর কোনো ধরনের হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণা বা ডিক্লারেশন অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে, এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক বিতর্কিত ইঙ্গিত বা মন্তব্যের প্রতিক্রিয়ায় এসেছে বলে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে।
খবরের ভেতরের খবর হল ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বা কোনো এক সভায় পরোক্ষভাবে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, যা ইরানের নিরাপত্তা সংস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় নিয়ে গেছে এবং তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে তাদের নেতার গায়ে আঁচড় লাগলে তারা আর কোনো কূটনৈতিক শিষ্টাচার মানবে না, বরং সরাসরি সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেবে। এই হুঁশিয়ারিটি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এমনিতেই তুঙ্গে এবং ইরানের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে তারা তাদের সার্বভৌমত্ব এবং নেতৃত্বের নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র আপোস করতে রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, খামেনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ইরানের ধর্মীয় ও সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দু, তাই তাকে লক্ষ্যবস্তু করা মানে পুরো ইরানের রাষ্ট্রীয় অস্তিত্বকে চ্যালেঞ্জ করা, আর এ কারণেই ইরান এত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। অতীতে কাশেম সোলেমানি হত্যার পর ইরান যেভাবে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল, এবার যদি খামেনির ওপর কোনো হুমকি আসে তবে তার প্রতিক্রিয়া হবে আরও ভয়াবহ এবং তা কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে মার্কিন স্বার্থের ওপর আঘাত আসতে পারে। এই ধরনের বাকযুদ্ধ বা হুমকির রাজনীতি বিশ্ব তেলের বাজারকেও অস্থির করে তুলতে পারে, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেওয়ার ক্ষমতা ইরানের রয়েছে, যা গ্লোবাল ইকোনমিকে পঙ্গু করে দিতে পারে। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহ রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা নাজুক। একটি ভুল পদক্ষেপ বা একটি ভুল বিবৃতি পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এই টানটান উত্তেজনার মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, বিশ্ব কি আরও একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? আপনাদের বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করতে পারেন। পরিশেষে বলা যায়, ট্রাম্পের সেই ইঙ্গিত এবং ইরানের এই পাল্টা হুমকি সব মিলিয়ে এক বারুদের স্তূপের ওপর বসে আছে বিশ্ব রাজনীতি, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গই যথেষ্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন সব গভীর এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।